2025 ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের নেক্সট এডিশনটা আগে থেকে অনেক বড় হতে চলেছে। ইনফান্তিনোর যে স্বপ্নটা ছিল 6টা কন্টিনেন্ট থেকে 32টা টিমের ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের, সেটা 2025-এ পূরণ হতে চলেছে এবং টুর্নামেন্টটা হোস্টের দায়িত্ব পেয়েছে ইউনাইটেড স্টেট, যেখানে কোপা আমেরিকা 2024 হলো এবং 2026-এ ফিফা ওয়ার্ল্ড কাপও সেখানেই হতে চলেছে। এই ক্লাব ওয়ার্ল্ড কাপে 12টা ক্লাব থাকছে ইউরোপের, 6টা থাকছে সাউথ আমেরিকার, আফ্রিকা, এশিয়া ও উত্তর আমেরিকা প্রতিটি কন্টিনেন্ট থেকে 4টে করে ক্লাব এবং একটা ক্লাব থাকছে ওশিয়ানিয়ার। অন্যদিকে হোস্ট কান্ট্রির ক্লাব হিসাবে থাকছে এন্টার মায়ামি। এই ক্লাব ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজের ড্রটা কিছুদিন আগেই হয়ে গেছে, আর এই টুর্নামেন্টটাকে সামনে রেখে আজ আমরা এই ভিডিওতে ক্লাব ওয়ার্ল্ড কাপের টপ 10 পাওয়ার র্যাঙ্কিং আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা শুরুর আগে একটা কথা অবশ্যই বলতে চাই, এই র্যাঙ্কিংটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত। টিমগুলোর কারেন্ট ফর্মের ওপর ভিত্তি করে আমি এই পাওয়ার র্যাঙ্কিংটা করেছি। আপনার মতামত ভিন্ন হতেই পারে, সেটা আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। নাম্বার 10 পিএসজি। এই মুহূর্তে পিএসজির অবস্থা খুব একটা ভালো না হলেও আমি পিএসজিকে নাম্বার 10 স্পটটায় রাখছি বাকি ক্লাবগুলোকে বিবেচনা করে। এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগের 5টা ম্যাচের মধ্যে 3টে হেরেছে তারা। ডোমেস্টিক্যালি ভালো পারফরমেন্সেস করলেও পিএসজি যে বিগ স্টেজে পারফর্ম করতে পারে না বা বর্তমানে পারছে না, তা আমরা স্পষ্ট দেখতে পারছি। ফিনান্সিয়ালি পিএসজি কোচ লুইস এনরিকে সব ধরনের সাপোর্ট দিচ্ছে, অনেক ভার্সেটাইল প্লেয়ার কিনে দিয়ে। তবুও স্প্যানিশ কোচ তার পিএসজির কেরিয়ারে সেরম ডমিনেশন ডিসপ্লে দিতে পারছে না। নাম্বার 9 বোটাফোগো। আগের সিজনটা বোটাফোগো ক্লাবের জন্য ছিল দুঃস্বপ্ন। ব্রাজিলের ডোমেস্টিক লিগটাতে 13 পয়েন্টে এগিয়ে ছিল তারা, কিন্তু তারা তবুও লিগটা জিততে পারেনি শেষ 11টা ম্যাচ জয় না পাওয়ার কারণে। কিন্তু এই সিজনে তারা স্ট্রং বাউন্স ব্যাক করেছে, তাদের হিস্ট্রিতে প্রথম কোপা লিবার্টাডোরেস জিতে। সব দিক বিচার করে আমরা বোটাফোগো ক্লাবকে পিএসজির ওপরে রাখলাম। নাম্বার 8 জুভেন্টাস। 28 বছর পেরিয়ে গেছে জুভেন্টাসের শেষ চ্যাম্পিয়ন্স লিগ জেতার। ইভেন 2019-এর পর রাউন্ড অফ 16টাও টপকাতে পারিনি তারা। লাস্ট ডেকেটে তাদের যে ডোমেস্টিক ডমিনেশনটা ছিল সেটাও শেষ এবং তাদেরকে আমরা সিরিয়াতে স্ট্রাগলিংও করতে দেখছি। কিন্তু নিউ কোচ থিয়াগো মোটার অধীনে জুভেন্টাস এই সিজনে কিছুটা হলেও উজ্জ্বল ডিসপ্লে দিচ্ছে, তাই র্যাঙ্কিংয়ে তাদের 8 নম্বর স্থানটা দিতেই হবে। নাম্বার 7 বেনফিকা। এই ক্লাবটাকে কেন এত ওপরে রাখলাম সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। মেজর যে কোনো কম্পিটিশনেই বেনফিকা ভালো পারফরমেন্সেস করে থাকে। এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগের 5টা খেলার মধ্যে 3টে অলরেডি জিতেছে তারা, যেখানে অ্যাথলেটিকোকে 4-0 গোলেও হারিয়েছে। ক্যাপ্টেন নিকোলাস অটামেন্ডির গাইডে আমার মনে হয় বেনফিকা এবারে ক্লাব ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করবে। নাম্বার 6 অ্যাথলেটিকো মাদ্রিদ। যদিও ডোমেস্টিক ট্রফি ছাড়া কোনো ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি নেই তাদের, তবে এইবার ট্রান্সফার মার্কেটে তাদের অ্যাক্টিভিটি দেখে মনে হয়েছে তাদের একটা মাইন্ডসেট আছে ইউরোপিয়ান কোনো ট্রফি জেতার। অ্যাথলেটিকো 2014, 15, 16 সালের মতো ডিফেন্সিভলি সলিড না থাকলেও এই সিজনে তারা অফেন্সিভলি ভালো ফুটবলটা খেলছে। বিশেষত নিউ সাইনিং হুলিয়ান আলভারেজ এবং ক্লাব লেজেন্ড অ্যান্টোয়ান গ্রিজম্যান ভালো পারফরমেন্সেস করছে, তাই অ্যাথলেটিকোকে 6-এ রাখতেই হচ্ছে। নাম্বার 5 চেলসি। 2021-এ চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর স্ট্যামফোর্ড ব্রিজ যে খারাপ দিনগুলো বের করে এসেছে সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে এই সিজনে এনজো মারেস্কার অধীনে চেলসি অনেকটাই রাইট ট্র্যাকে ফিরেছে। ইউরোপিয়ান কনফারেন্স লিগে এখন প্রথম স্থানে তারা এবং প্রিমিয়ার লিগে সেকেন্ড প্লেসে আছে তারা। আগের সিজনে চেলসি কোল পালমার নির্ভরশীল দল ছিল, কিন্তু এই সিজনে টিম গেম খেলছে তারা, যেটা তাদেরকে সাকসেসের কাছাকাছি নিয়ে যাবে। নাম্বার 4 বায়ার্ন মিউনিখ। তারা এমন একটা টিম যাদের খারাপ সময়েও যে কোনো কম্পিটিশনে টপ 5-এর মধ্যে থাকে তারা। আগের সিজনে ডোমেস্টিক টাইটেলটা না জিততে পারলেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল অবধি গেছিল তারা। এই সিজনে বায়ার্নের নিউ কোচ হিসাবে ভিনসেন্ট কম্পানিকে এনেছে। বড় টিমের বিরুদ্ধে ছাড়া বায়ার্ন কিন্তু খুব একটা খারাপ পারফরমেন্সেস দেয়নি, তাই তাদেরকে নাম্বার 4 প্লেসটা দিতেই হচ্ছে। নাম্বার 3 রিয়াল মাদ্রিদ, দ্য কিংস অফ ইউরোপিয়ান কাপ। আগের সিজনেও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে তারা। এই সিজনে কিলিয়ান এমবাপ্পেকে দলে নিয়ে এসে আরও স্কোয়াড ডেপটাকে বাড়িয়ে তুলেছে তারা। ট্যাকটিক্যালি কিলিয়ান এমবাপ্পে কিছুটা সমস্যা হচ্ছে এবং মাদ্রিদের পারফরমেন্সটাও আপস অ্যান্ড ডাউনস হচ্ছে ঠিকই, তবুও নামটা রিয়াল মাদ্রিদ, তাই টপ 3-তে আমাদের জায়গাটা দিতেই হবে তাদের। নাম্বার 2 ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলা কারেন্টলি তার কোচিং ক্যারিয়ারে সবচেয়ে খারাপ সময় কাটাচ্ছে। তার দলের চালক রডরি দল থেকে ছিটকে গেছে ইনজুরি নিয়ে। তবে ক্লাব ওয়ার্ল্ড কাপ আস্তে আস্তে পেপ গার্দিওলা যে সমাধান বার করে নেবে তা নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই এবং আমার মনে হয় সিটি ক্লাব ওয়ার্ল্ড কাপে ভালো রেজাল্ট করবে।
অ্যান্ড নাম্বার 1 ইন্টার মিলান। 14 বছর ধরে কোনো ইউরোপিয়ান ট্রফি জিততে না পারলেও লাস্ট 3-4 বছর ধরে ইন্টার যে ফুটবলটা খেলছে তাতে তাদেরকে ওয়ার্ল্ডের টপ 3 টিমের মধ্যে রাখাই যায়। সিমন ইনজাগি যে সিস্টেমটাতে ইন্টারকে খেলাচ্ছে সেটা অপ্রতিরোধ্য। আপ ফ্রন্টে লাউটারো মার্টিনেস, মিডফিল্ডে নিকোলো বারেলা ও হাকান চোয়ালোর মতো স্ট্যান্ড আউট পারফর্মাররা থাকলেও আমার মনে হয় ইন্টারের ব্যাকলাইনটাই তাদের সব কিছু, যেটা এই ক্লাব ওয়ার্ল্ড কাপের মতো কম্পিটিশানে অনেক ম্যাটার করে। আমার পার্সোনালি মনে হয় ইনজাগির ইন্টার এই 2025 ক্লাব ওয়ার্ল্ড কাপ কম্পিটিশানটা জিততে পারে।